সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই ক্লাসে জয়েন করেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে ক্লাসে প্রবেশ করেন। আমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, কোনো প্রকার অজুহাত কেউ দিবেন না। যারা প্রমোশন পেতে চান অবশ্যই মন দিয়ে লেখাপড়া করেন, আর প্রত্যেকে লাইভ ক্লাস করার চেষ্টা করবেন, কারণ লাইভ ক্লাসে যতটা মনোযোগ দেওয়া হয় পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখলে ততটা মনোযোগ হয়তো আপনার থাকে না, তবে আমি রেকর্ড ক্লাস দেখলে আমার সম্পূর্ণ মনোযোগ থাকে। আমরা পিআরবি পড়তেছি, পিআরবির 213 পর্যন্ত পড়ছি। যারা যারা ক্লাসে আসছেন সবাই একটু হাজিরা দেন, হাজির লেখেন অথবা ওকে লেখেন। ধ্রুবরাজ দাদা, আপনাকে আজকে কিছু প্রশ্ন করা হবে, প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিবেন। এই মহিলা পুলিশ এমএসটি রিপা আক্তার, আমি বুঝি না এই মেয়েটা, ঠিক আছে আই অ্যাপ্রিসিয়েট, আমি স্বীকার করছি মেয়েটা অনেক ব্রিলিয়ান্ট, কিন্তু আপনারা যারা মেল পুলিশ আছেন, পুরুষ পুলিশ যারা আছেন, আপনারা কেন পারবেন না? মহিলা পুলিশ সে অ্যান্সার করে, আর আপনারা কেন পারবেন না? সো আপনারা আরেকটু সচেষ্ট হন, সচেতন হন, আরেকটু মনোযোগী হন। আমরা পিআরবির 213 পর্যন্ত পড়ছিলাম। 213তে ছিল আপনি যখনই থানা এলাকায় কোনো একটা অপরাধ ঘটবে সেটা পুলিশ অফিসার কি করবে, ম্যাজিস্ট্রেটকে জানাবে। 213তে কোনো একটা মামলা রুজু করার আগে ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। এই পিআরবি 213তে কোনো আসামি গ্রেপ্তার করতে হলে ম্যাজিস্ট্রেটকে জানাবে। ওয়ারেন্ট ইস্যু করার জন্য হলেও ম্যাজিস্ট্রেটের কাছে কি করবে, আবেদন করতে হবে। তল্লাশি পরোয়ানা ইস্যু করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। ইজ এভরিথিং, এই সমস্ত কিছু ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে, এবং ওয়ারেন্ট, তল্লাশি পরোয়ানা, সমন, এইগুলোর জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। তাহলে দুইটা বিষয়, একটা হচ্ছে কোনো একটা অপরাধ ঘটছে, একটা মামলা রুজু করতে হবে, এগুলা ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে। এবার ওই মামলার পরিপ্রেক্ষিতে একটা আসামিকে গ্রেপ্তার করতে হবে, সমন দিতে হবে, বা তার ঘরবাড়িতে তল্লাশি করতে হবে। এই তল্লাশি পরোয়ানা, সমন বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। এটা হচ্ছে পিআরবি 213, পুলিশ আইনের 24। তাহলে এই 213 পর্যন্ত আমরা পড়েছিলাম। ছোট একটা প্রশ্ন করি, এএসআই এর দায়িত্ব কর্তব্য পিআরবি কত রুলে আছে, কত বিধিতে আছে? দেখি আপনারা অ্যান্সার করেন, দেখি কে আগে পারে।
তাহলে আজকে যারা যারা নোট করতেছেন, খুব সুন্দর একটা জিনিস আমরা বাই সিরিয়ালি জেনে রাখেন। একদম কনস্টেবল থেকে আইজিপি স্যার পর্যন্ত প্রত্যেকের দায় দায়িত্বর এক একটা আলাদা আলাদা পিআরবি। এটা কি আপনারা জানতে চান? খুবই মজার একটা বিষয়। আজকে জেনে রাখেন, আইজিপি স্যারের ক্ষমতা অথবা দায়িত্ব কর্তব্য অথবা ক্ষমতা যেটা বলা হয়, এটা হচ্ছে পিআরবি 35। পিআরবি 35 হচ্ছে আইজিপি স্যারের। এরপর আইজিপি স্যারের পরে আছে কে? ডিআইজি স্যার। ডিআইজি স্যারের হচ্ছে 36। পিআরবি 36 ডিআইজি স্যার। ডিআইজি স্যারের পর কি আছে? এসপি স্যার, এডিশনাল বাদ। তাহলে আইজিপি স্যার 35, ডিআইজি স্যার 36, এসপি স্যার 37, আর এডিশনাল এসপি স্যার 39। এডিশনাল এসপি স্যারের পর কি আছে? সার্কেল বা এএসপি। সার্কেল অফিসারের দায়িত্ব 189। এরপর সার্কেলের পর কি আছে? ওসি স্যার। ওসি স্যারের দায়িত্ব কর্তব্য 205। ওসি স্যারের পরে কি আছে? ওসি তদন্ত, সেকেন্ড অফিসার, তারপর এসআই। এসআইয়ের দায়িত্ব কর্তব্য 206। এসআইয়ের পরে আছে এএসআই 207। এএসআই এর পরে আছে কনস্টেবল 208। মিলছে? আইজিপি স্যার 35, ডিআইজি স্যার 36, এসপি স্যার 37, এডিশনাল এসপি স্যার 39। 35, 36, 37, 38 বাদ দিয়ে 39। তারপর সার্কেল 189, ওসি স্যার 205, এসআই হচ্ছে 206, এএসআই হচ্ছে 207, কনস্টেবল হচ্ছে 208। এই দায়িত্ব কর্তব্যের এই বিধি চাইলে ছোট করে নোট করে রাখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে যোগদান করার জন্য। একটু মনোযোগ সহকারে শুনবেন, আমরা নতুন কিছু ধারা পড়াবো। পিআরবির ক্ষেত্রে ধারা বারবার চলে আসে, আসলে পিআরবির ক্ষেত্রে হবে বিধি। পিআরবি 216 বিধি। এখানে বলছে গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, অর্থাৎ রেলওয়ে স্টেশন এবং গুরুত্বপূর্ণ স্টিমার ঘাট। আমাদের বরিশাল সদরে একটা স্টিমার ঘাট আছে। বরিশালের মধ্যে আপাতত এখনো কোনো রেলওয়ে স্টেশন নাই, ওই দিকে আছে। তাহলে গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এবং স্টিমার ঘাটে এএসআই অথবা কনস্টেবল নিয়োগ, মানে ওখানে এএসআই অথবা কনস্টেবলের ডিউটির কথা বলা হয়েছে। গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন অথবা গুরুত্বপূর্ণ স্টিমার ঘাটে এএসআই অথবা কনস্টেবলদের ডিউটি দিতে হবে পিআরবি 216। এবং এই ডিউটিতে যাওয়ার পরে কি কি কাজ তারা করবে সেইটা হচ্ছে পিআরবি 217। আগে ডিউটি যেতে হবে, তারপর তো আপনি ওইখানের কাজগুলো করবেন। সো আগে হচ্ছে 216, তাই আগে ডিউটি যাবেন, আর পরে হচ্ছে 217, তাই ডিউটি গিয়ে কাজগুলো করবেন। 216 গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, গুরুত্বপূর্ণ স্টিমার ঘাটে এএসআই বা কনস্টেবল নিয়োগ করা যাবে। এখান থেকে একটা এমসিকিউ আছে, প্রত্যেক বছরের ডিসেম্বর মাসে এসপি স্যার যিনি আছে, পুলিশ সুপার স্যার আছে, উনি পরবর্তী বছরে কয়টি প্ল্যাটফর্ম পাস দরকার সে সম্পর্কে তিনি ট্রাফিক ব্যবস্থাপককে জানাবেন। অর্থাৎ নতুন করে কোনো এই রেলওয়ে স্টেশনে বা স্টিমার ঘাটে কোনো প্ল্যাটফর্ম দরকার কিনা, সেই জন্য এতটুকু জানেন, প্রত্যেক বছরের ডিসেম্বর মাসে
এসপি স্যার এইটা সম্পর্কে ট্রাফিক ব্যবস্থাপককে জানাবেন। ডিসেম্বর মাস, এরকম কিছু মাস আছে আমাদের, যেমন অস্ত্রের প্রতিবেদন কোন মাসে দিতে হয় এরকম, তারপর রাজসাক্ষীদের তালিকা কয় মাস পর পর দিতে হয়, এরকম কিছু কিছু সামনে আরও আছে। এগুলো আমাদের এমসিকিউ আসে প্রত্যেক বছরের ডিসেম্বর মাসে। এবার 216 বিধি অনুযায়ী যে কনস্টেবল বা এএসআই ডিউটিতে গিয়েছে তাদের কোন কোন বিষয় নজরে রাখতে হবে। কিছু কিছু বিষয় খুব নজরে রাখতে হবে, যেমন এই রেলওয়ে স্টেশনে অথবা স্টিমার ঘাটে যদি কোনো যুবক, একদল যুবক বা যুবকদের দল বা সন্দেহভাজন অপরাধী দল যদি দেখা যায় তাহলে তাদের প্রতি নজরাধীনে রাখতে হবে। অনেকে আছে বড় ব্যাগ, অসাধারণ ওজনের ব্যাগ, বড় ধরনের ব্যাগ যদি কেউ বহন করে, অসাধারণ দৈর্ঘ্যের মালপত্র যদি অনেক বড় ধরনের ব্যাগ যদি ব্যবহার করে তাহলে ওইটা চেক করতে হবে। অনেকে আছে কুলি ব্যবহারের পরিবর্তে নিজেই নিজের ব্যাগ বহন করে। সম্মানিত ব্যক্তিরা তারা সাধারণত কুলি ব্যবহার করে তাদের ব্যাগ টানার জন্য। তবে আপনি যদি ডিউটি অবস্থায় দেখেন যে একজন সম্মানিত ব্যক্তি নিজেই নিজের ব্যাগ বহন করতেছে, একটু বড়সড় ব্যাগ নিজেই বহন করতেছে, তখন তাকে চেক করতে হবে। তারপর কোনো মাদক কারবারি বা চোরাচালানি এই ধরনের সন্দেহভাজন হইলে তাদেরকে চেক করতে হবে। আর অনেকে আছে ছদ্মবেশ ধারণ করে ঘোরাফেরা করে, তাদেরকেও চেক করতে হবে। তাহলে যুবকদের দল, সন্দেহভাজন অপরাধীদের দল, এদেরকে নজরাধীনে রাখতে হবে। কুলি ব্যবহারের পরিবর্তে কেউ যদি নিজেই, সম্মানিত ব্যক্তিরা যদি নিজেই নিজের ব্যাগ বহন করে তখন একটু আপনার সন্দেহ করতে হবে যে এই লোক তো নিজে ব্যাগ বহন করার কথা না, তার মানে ব্যাগের মধ্যে নিশ্চয়ই অস্বাভাবিক কিছু আছে। তারপর অনেকে আছে বড় ধরনের ব্যাগ, বিশাল ব্যাগ বানাইছে, এই ব্যাগ কিন্তু আপনার চেক করতে হবে। তারপর সন্দেহভাজন লোকদের চেক করতে হবে, মাদক ব্যবসায়ী, মাদক কারবারি, চোরাচালানি এই ধরনের অপরাধীদেরকেও আপনার চেক করতে হবে। পিআরবি 217। তাহলে এটা একটা দায়িত্ব কর্তব্য, যেখানেই পুলিশের দায়িত্ব কর্তব্য নিয়ে কথা হবে বা লিখবেন সেখানে অবশ্যই পুলিশ আইনের 23 ধারা আনবেন। যেখানেই ডিউটিতে যাওয়ার কথা লিখবেন, যেমন 216 কি এএসআই বা কনস্টেবলদের ডিউটিতে যাওয়ার কথা বলা হয়েছে, ওখানে আপনি পুলিশ আইনের 31 আনবেন এবং পিআরবি 118, ওই যে আইন শৃঙ্খলা রক্ষা ডিউটি, পিআরবি 118 আনবেন। আর 217 দায়িত্ব কর্তব্য যেখানেই আছে পুলিশ আইনের 23 ধারা, এটা আমরা এই পিআরবি পড়ানোর পরেই আমরা পুলিশ আইন পড়ব। 216-17 আশা করি বুঝতে পারছেন। 220 অর্থাৎ পুলিশ সদস্য যদি সিভিলে ডিউটিতে নিয়োজিত হয় অবশ্যই তার পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। আমরা যে আইডি কার্ড, সিভিলে ডিউটিতে গেলে যে আইডি কার্ড ব্যবহার করি, এই আইডি কার্ড ব্যবহার করার পিআরবি হচ্ছে 220। 220 হচ্ছে সাদা পোশাকধারী বা সিভিলে যখন পুলিশ ডিউটি করবে অবশ্যই আইডি কার্ড ব্যবহার করতে হবে, পিআরবি 220। আমরা যে পোশাক পরি ডিউটির সময়, এই পোশাক পরি পিআরবি 953 বিধি অনুযায়ী, পিআরবি 951, পিআরবি 951তে আমরা পোশাক পরি। আর পিআরবি
53 হচ্ছে আমরা শেভ করি, পরিপাটি থাকি, স্মার্ট থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা বুটে কালি করি, টো উঠাই, এইগুলা করতে বলা হয়েছে পিআরবি 953। 51তে পোশাক পরি, 53তে পরিষ্কার পরিচ্ছন্ন হই, আর যদি সিভিলে থাকি তখন আইডি কার্ড ব্যবহার করি পিআরবি 220। এবার পিআরবি 224, ভ্রাম্যমান বা বিপজ্জনক পাগল যদি দেখেন, আপনি একটা মোবাইল ডিউটিতে আছেন, দেখতেছেন একটা পাগল খুবই বিপজ্জনক, খালি খালি মানুষের প্রতি আক্রমণ করে, হুদাই মানুষ এটা ভাঙচুর করে, এই বিপজ্জনক পাগল যদি দেখেন তখন পুলিশ অফিসার কি করবে, তাকে ধরে নিয়ে নিজ জেলার সদর থানায় প্রেরণ করবেন। সদর থানায় প্রেরণ করতে হবে। পাগল আইন আছে কিন্তু একটা পাগল আইন, এই পাগল আইনের 14 ধারায় পাগলকে কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার বিধান আছে। তো মনে রাখেন, যদি বিপজ্জনক পাগল হয়, এমনি নর্মাল পাগলকে কিন্তু আপনি ধরবেন না, যদি বিপজ্জনক পাগল আপনার চোখে বাজে, এই বিপজ্জনক পাগলকে ধরে জেলার সদর থানায় প্রেরণ করতে হবে। তারপর তার চিকিৎসার ব্যবস্থা করবে, সরকারিভাবে হোক বা থানা কর্তৃপক্ষ তার চিকিৎসার ব্যবস্থা করবে, এবং এই সংক্রান্ত একটা প্রতিবেদন কিন্তু সঙ্গে পাঠাতে হবে, ফরওয়ার্ডিং দিতে হবে। এ হচ্ছে পাগলের 224। এবার 225 একটা ইম্পর্টেন্ট সেকশন, ইম্পর্টেন্ট রুল। ইন্সপেক্টর কর্তৃক অস্ত্র ও গোলাবারুদের দোকান পরিদর্শন। থানার দায়িত্বে নিয়োজিত যত ইন্সপেক্টর আছে, থানার দায়িত্বে নিয়োজিত যত ইন্সপেক্টর আছে, প্রত্যেকে তার স্থানীয়, তার যে এখতিয়ারাধীন থানা এলাকার মধ্যে যতগুলো অস্ত্র গোলাবারুদের দোকান আছে, এই দোকানগুলো কমপক্ষে 3 মাসে একবার পরিদর্শন করবেন। সুন্দর একটা এমসিকিউ। এই 225 বিধি এই শেষ, এক লাইনের একটা বিধি, কিন্তু একটা এমসিকিউ এখান থেকে সুন্দর মতো দেওয়া আছে। তাহলে কে করবে? ইন্সপেক্টর র্যাঙ্কের পরিদর্শক, পুলিশ পরিদর্শক র্যাঙ্কের যারা আছে থানা এলাকায়, অর্থাৎ থানায় নিয়োজিত, তার থানা এলাকায় যতগুলো অস্ত্র ও গোলাবারুদের দোকান আছে, এই দোকানগুলো 3 মাসে একবার, কমপক্ষে একবার পরিদর্শন করবেন। সব থানা এলাকায় কি অস্ত্র গোলাবারুদের দোকান আছে? নাই। অস্ত্র গোলাবারুদের দোকান খুব হাই প্রোফাইল যে সকল থানা, সেই সকল থানায় আছে, যেমন ঢাকায় তো প্রত্যেক থানায় আছে এরকম। তো ইন্সপেক্টর র্যাঙ্কের যারা আছে তার থানা এলাকায় অস্ত্র গোলাবারুদের দোকান 3 মাসে একবার, অর্থাৎ 3 মাস পর পর একবার পরিদর্শন করবেন। প্রিন্স হৃদয়, তুমি কি ক্লাসে আছো? এবারে 226, থানা এলাকায় যত বিস্ফোরকের গুদাম আছে, বিস্ফোরক চেনেন? বিস্ফোরক, দাহ্য পদার্থ, বিস্ফোরক যত কিছু আছে, এটা হতে পারে অ্যাসিড, এটা হতে পারে এই ধরনের যত দাহ্য পদার্থ আছে, বিস্ফোরকের গুদাম আছে, এইগুলা সাব ইন্সপেক্টর বা তদূর্ধ্ব
একটি এমসিকিউ আসবে, বিস্ফোরকের গুদাম নিচের সর্বনিম্ন কোন অফিসার কি করতে পারে, পরিদর্শন করতে পারে? সাব ইন্সপেক্টর বা তদর্থ, অর্থাৎ সাব ইন্সপেক্টরের নিচের কেউ পারবে না। 226-এ বলা হয়েছে বিস্ফোরকের গুদাম পরিদর্শন, তল্লাশি ও আটক। থানা এলাকার মধ্যে যে সকল বিস্ফোরকের দোকান গুদাম আছে সেখানে সাব ইন্সপেক্টর বা তার উপরের যারা আছে যে কোনো অফিসার কি করতে পারবে, এই বিস্ফোরক যতটুকু মজুত রাখার কথা, প্রস্তুত, সংরক্ষণ, বিক্রয়, স্থানান্তর, আমদানি করা হয় সেই স্থানে কি করতে পারবে, প্রবেশ করতে পারবে, পরিদর্শন করতে পারবে। যদি দেখা যায় যে এই গুদামের মালিক বিস্ফোরকের রুলস ভঙ্গ করে, অর্থাৎ বিধিবিধান লঙ্ঘন করেছে, তাহলে এটা জব্দ করতে পারবে এবং আটক করতে পারবে। আটক করে জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। যতটুকু রাখার কথা তার চেয়ে বেশি রাখছে, অথবা যত্রতত্র যার তার কাছে বিক্রি করতেছে, যাদের কাছে বিক্রি করার কথা না, অথবা গোপনে স্থানান্তর করতেছে বা লাইসেন্স ছাড়া আমদানি করতেছে, এই ধরনের যদি দেখা যায় তাহলে সাব ইন্সপেক্টর বা তদর্থ অফিসার কি করবে, এটা জব্দ করতে পারবে বা আটক করতে পারবে। আটক করে ডিসি স্যারকে অবগত করতে হবে, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে অবগত করতে হবে। এখন হঠাৎ মনে করেন এসআই এর নিচে, অর্থাৎ আপনি এএসআই, আপনি ইও চালাকি করে আপনি ভাবতেছেন, ওসি স্যারকে বললেন স্যার আমি একটু যাব, অথবা আপনাকে পাঠানো হইল, অথবা আপনি আপনার থানা এলাকায় একটা মোবাইল ডিউটিতে আছেন, সেই ডিউটিতে থাকাকালে কেউ একজন আপনাকে বলল স্যার অমুক বিস্ফোরকের গুদামে ওরা কিন্তু নিয়ম লঙ্ঘন করে এই বিস্ফোরক আমদানি রপ্তানি করতেছে, বিক্রি করতেছে, প্রস্তুত করতেছে লাইসেন্স ছাড়া। তখন আপনি মোবাইল ডিউটি থাকা অবস্থায় মনে করলেন যে আপনি ওইখানে যাইয়া এটা পরিদর্শন করবেন, তল্লাশি করবেন। তখন আইনে বলা হয়েছে যদি আপনি এসআই এর নিচের কোনো অফিসার যদি মনে করে যে তিনি ওইটা তল্লাশি বা পরিদর্শন করবেন, তাহলে তিনি কি করবেন, একটা ওয়ারেন্ট অর্থাৎ সার্চ ওয়ারেন্ট সংগ্রহ করবেন এবং ওই সাব ইন্সপেক্টর বা তদর্থ যে কাউকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য অথবা সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করবেন। আপনি চাইলেই কিন্তু বিস্ফোরকের গুদামে যাইতে পারবেন না। এএসআই হিসেবে যাইতে হইলে আপনার একটা সার্চ ওয়ারেন্ট সংগ্রহ করতে হবে এবং এসআই বা তার উপরের কাউকে যাওয়ার জন্য অনুরোধ করতে হবে। ওই শেষ পর্যন্ত ওই সাব ইন্সপেক্টরকে নিয়েই আপনার ওখানে ঢুকতে হবে। এটা হচ্ছে পিআরবি 226। পিআরবি 228 বিধি, এগুলো সবগুলো এমসিকিউর জন্য। গুপ্তধনের ভান্ডার, আপনার থানা এলাকায় যদি হঠাৎ গুপ্তধন পাওয়া যায় না, যে মাটির নিচে কোনো মাটি খুঁড়তে খুঁড়তে কোনো বিশাল স্বর্ণের মূর্তি, কোনো মুদ্রা অথবা অন্য ধরনের ধন ভান্ডার যদি পাওয়া যায় হঠাৎ, এই গুপ্তধনের যদি ভান্ডার পাওয়া যায় সাথে সাথে এসপি স্যারকে জানাতে হবে। এসপি স্যার আবার কি করবে, জেলা কালেক্টরকে জানাবেন। অর্থাৎ এসপি স্যারের মাধ্যমে থানার ওসি স্যার কি করবে, এসপি স্যারের মাধ্যমে জেলা কালেক্টরকে জানাবেন, একটা প্রতিবেদন দিবেন। জেলার সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন ব্যবস্থার মালিক কে? আপনারা পারলে আপনাদের কমন সেন্স থেকে প্রশ্ন অ্যান্সার করেন। একটা জেলার অ্যাডমিনিস্ট্রেশন
অ্যাডমিনিস্ট্রেশনের মালিক কে? একটা জেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য কি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকে কে? পুলিশ সুপার স্যার। কিন্তু জেলার প্রশাসনিক সমস্ত কিছুর দায়িত্বে থাকে ডিসি বা ডেপুটি কমিশনার বা জেলা ম্যাজিস্ট্রেট, যাই বলেন, এই জেলা প্রশাসক স্যার। এই জেলা প্রশাসক স্যারের কয়েকটা নাম আছে। একটা হচ্ছে জেলা প্রশাসক, ডিসি ডেপুটি কমিশনার, আর একটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, আর একটা নাম আছে ডেপুটি কালেক্টর। কালেক্টর মানে কি? সে সব কিছু কালেকশন করে, টাকা পয়সা এই সেই। তাহলে আপনি যখন একটা গুপ্তধন পাবেন আপনার থানা এলাকায়, একটা কি বড় ধরনের কোনো ধন ভাণ্ডার পাবেন মাটির নিচে, সেটা আপনি কি এসপি স্যারের মাধ্যমে এই ডেপুটি কালেক্টর বা জেলা কালেক্টরের কাছে একটা প্রতিবেদন পাঠাইতে হবে। পিআরবি 228। এটা এজন্য পড়াইলাম, এখান থেকে এমসিকিউ হয়, অনেক সময় হয়। যখন আপনার পিআরবি এর এমসিকিউ পড়বেন তখন দেখবেন। এই পর্যন্ত আমরা পাইলাম। এখন গুরুত্বপূর্ণ 2টা পিআরবি পড়বো আজকের ক্লাসে, সবাই একটু মনোযোগী থাকবেন। পিআরবি 237 বিধি। পিআরবি 237, থানায় প্রেরিত অস্ত্রগুলি সম্পর্কে নির্দেশাবলী। সবাইকে একটা প্রশ্ন করি। আমরা সবাই জানি প্রত্যেকটা জেলায় অস্ত্র থাকে অস্ত্রাগারে। অস্ত্র যেখানে থাকে সেটাকে বলে অস্ত্রাগার। তবে থানায় যেখানে অস্ত্র রাখা হয় এইটাকে কি বলে? দেখি আপনারা কে পারেন। জেলার অস্ত্র রাখা হয় অস্ত্রাগারে, থানার অস্ত্র রাখা হয় কোথায়? থানার অস্ত্র যেখানে রাখা হয় তা সেটার নাম কি? আপনারা কেউ পারবেন না আমি জানি। শিট, আমি কি আপনাদের কোনোভাবে আটকাতে পারবো না? শিট। সোহাগ মিস্ত্রি, ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট বয়, সে লিখছে মালখানায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ধ্রুবরাজ দাদাও লিখছেন, থ্যাংক ইউ। জেলার অস্ত্র রাখা হয় অস্ত্রাগারে, থানার অস্ত্র রাখা হয় মালখানায়। থানায় প্রেরিত অস্ত্রগুলি সম্পর্কে নির্দেশাবলী। পিআরবি 237, এখানে বলা হয়েছে অনুমোদিত স্কেল অনুযায়ী অস্ত্রগুলি ইস্যু করা হবে। থানা ফাঁড়িতে অস্ত্রগুলি সেই অনুযায়ী দেওয়া হবে যতগুলো দরকার। যেমন থানায় যে অস্ত্রটা দেওয়া হবে সেই প্রত্যেকটা অস্ত্র প্রতি 20 রাউন্ড গুলি দেওয়া হবে, কিন্তু ফাঁড়িতে যে অস্ত্রটা দেওয়া হবে প্রত্যেকটা অস্ত্র প্রতি 10 রাউন্ড গুলি ইস্যু করা হবে। থানা বড় নাকি ফাঁড়ি বড়? অবশ্যই থানা বড়, তাই থানার অস্ত্র প্রতি 20 রাউন্ড, আর ফাঁড়ি ছোট তাই ফাঁড়ির অস্ত্র প্রতি 10 রাউন্ড গুলি দেওয়া হবে। সুন্দর এমসিকিউ হতে পারে। এখন এই যে থানায় যে অস্ত্রগুলি দেওয়া হবে, এইটা সরকারি সম্পত্তির একটা রেজিস্টার আছে। সরকারি সম্পত্তির রেজিস্টারে এইটা লিপিবদ্ধ করতে হবে। কয়টা অস্ত্র এখানে দেওয়া হয়েছে, কত রাউন্ডগুলি, এটা
সরকারি সম্পত্তি রেজিস্টার, সরকারি সম্পত্তির তালিকা বা রেজিস্টার যেটা বলেন সেটাতে লিপিবদ্ধ করতে হবে। তাহলে থানায় যত অস্ত্রগুলি দেওয়া হইল এগুলা হেফাজতের জন্য কে দায়ী থাকবে? সবাই একটু অ্যান্সার করেন কমন সেন্স দিয়ে। একটা থানায় যত অস্ত্রগুলি ইস্যু করা হইল বা দেওয়া হইল এই অস্ত্রগুলির হেফাজতের জন্য কে দায়ী থাকবে? কনস্টেবল দায়ী থাকবে, এএসআই দায়ী থাকবে, এসআই দায়ী থাকবে, নাকি থানার ওসি স্যার দায়ী থাকবে? আমি জানি আপনারা কেউ পারবেন না, কেউ না, কেউ না। আমাদের মেল পুলিশরা এগিয়ে আছে, মহিলা পুলিশ সে পারতেছে না। শিট, বলতে বলতে রিপা আক্তার, এই ব্রিলিয়ান্ট মেয়েটাকে কোনোভাবে থামানো যাচ্ছে না। রিপা আক্তার, আমি চাই তুমি একদম পরীক্ষা পর্যন্ত এরকম সোহাগ মিস্ত্রি ইয়র ক্রস। রিপা আক্তার এভাবে ভালো প্রস্তুতি নিয়ে ভালো পরীক্ষা দিয়ে একটা প্রমোশন পাও, এটা দরকার। ধ্রুবরাজ দাদা, ইউ আর সিলেক্টেড ফর র্যাঙ্ক 2027। আপনি 2027 সালে প্রমোশন পাওয়ার জন্য যোগ্য হবেন। শেখ হৃদয়, তোমার পরীক্ষা আরও পরে। তাহলে একটা থানায় যতগুলো অস্ত্রগুলি ইস্যু করা হবে এই সকল কিছু হেফাজতের জন্য দায়ী থাকবে থানার অফিসার ইনচার্জ। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে মূল দায়িত্বটা কার থাকবে? থানার অফিসার ইনচার্জ। এখন থানায় অস্ত্রগুলি ইস্যু করলাম, পুলিশ লাইনে তো অস্ত্রাগার আছে, সেখানে অস্ত্রাগারে যারা আছে প্রত্যেকেই অস্ত্রাগারে কিন্তু এই যে মাস্কেটারি কোর্স আছে, কিন্তু অস্ত্র প্রশিক্ষণ কোর্স, এই ধরনের এই কোর্স যারা সম্পন্ন করছে তাদেরকে অস্ত্রাগারে কিন্তু দেয়। অস্ত্রাগারে 5 জন লোক থাকলে কমপক্ষে 2-3 জন কি থাকে, এই মাস্কেটারি কোর্স সম্পন্ন করা। এখন থানায় অস্ত্রগুলি দেওয়া হইল, সেখানে যদি অস্ত্র এই মাস্কেটারি কোর্স বা অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত যদি কেউ না থাকে, তাহলে হঠাৎ যদি অস্ত্র একটা ঝামেলা হয় তখন কাকে দিয়ে এটা সমাধান করবে? তানিয়ার শ্বশুরকে দিয়ে, নাকি সোহাগ মিস্ত্রির গার্লফ্রেন্ডের ভাইকে দিয়ে? বলেন। সেজন্য এই 237-এ বলা হয়েছে অস্ত্র ইস্যু করা হয়েছে এমন থানায় কমপক্ষে 3 জন, মনে রাখবেন কমপক্ষে 3 জন মাস্কেটারি কোর্স সম্পন্ন করা লোক থাকতে হবে, 3 জন। এবং একই সাথে 3 জনই অনুপস্থিত থাকতে পারবে না। অর্থাৎ এই অস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত লোক একই সাথে 3 জনকে একই সাথে ছুটি ছাড়া যাবে না, কমপক্ষে একজন থানায় থাকতে হবে। যে থানায় অস্ত্র ইস্যু করা হয়েছে সেখানে কমপক্ষে 3 জন মাস্কেটারি বা অস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত লোক থাকতে হবে, পুলিশ সদস্য থাকতে হবে। এরপরে অস্ত্রগুলি কিসে রাখতে হবে? কাঠের তাকে রাখতে হবে এবং তালা দিয়ে রাখতে হবে, সুরক্ষিত করে রাখতে হবে। আর এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই 237-এ বলা হয়েছে প্রতিদিন কি থাকবে? একজন কনস্টেবল প্রহরী হিসেবে থাকবে, একজন এএসআই বা এসআই গার্ড কমান্ডার হিসেবে থাকবে, 5 রাউন্ড গুলি সবসময় লোড থাকবে, 2 ঘন্টা পর পর ডিউটি চেঞ্জ হবে। তাহলে আপনারা যে এই যে সেন্ট্রি ডিউটি করেন, এই সেন্ট্রি ডিউটি এখানে কিন্তু বলা হয়েছে, অর্থাৎ 2 ঘন্টা পর পর
সেন্ট্রি বিমুক্ত হবে, নতুন একজন ডিউটিতে ইন হবে এবং কি করবে, একজন গার্ড কমান্ডার থাকবে, 5 রাউন্ড গুলি সবসময় লোড থাকবে। ওসি স্যার থানায় প্রতিদিন 2 বেলা রোল কল নেবেন, সেটা ওই পিআরবি 237-এ বলা হয়েছে। থানায় প্রতিদিন 2 বেলা রোল কল নেওয়ার নিয়ম, যদিও থানা এটা ফলো করার সময় নাই, তাহলে 2 বেলা রোল কল নেবেন, গার্ড কমান্ডার থাকবেন, সেন্ট্রি ডিউটি থাকবে, 2 ঘন্টা পর পর ডিউটি চেঞ্জ হবে, 5 রাউন্ড গুলির লোড থাকবে। এই সমস্ত কিছু পিআরবি 237। আর শেষে বলা হয়েছে প্রতিদিন সকালে অস্ত্র পরিষ্কার করতে হবে, তেল দিতে হবে এবং ওসি স্যার সেটা পরিদর্শন করবে। আসলে কি থানায় প্রতিদিন অস্ত্র পরিষ্কার করে? এটা বলার দরকার নাই, তাহলে পিআরবিতে বলা হয়েছে প্রতিদিন অস্ত্র পরিষ্কার করতে হবে। এই হচ্ছে থানায় প্রেরিত অস্ত্রগুলি সম্পর্কে নির্দেশাবলী। তাহলে থানার অস্ত্রপ্রতি 20 রাউন্ড গুলি, ফাঁড়ির অস্ত্রপ্রতি 10 রাউন্ড গুলি। এমসিকিউগুলো আমরা জানি। থানায় ইস্যুকৃত অস্ত্রগুলির হেফাজতের দায়িত্ব ওসি স্যারের উপর থাকবে। একজন থানায় কয়জন মাস্কেটারি বা অস্ত্র প্রশিক্ষণ সম্পন্ন লোক থাকবে? 3 জন। তাহলে ওসি স্যার 2 বেলা রোল কল নেবেন, একজন সেন্ট্রি ডিউটি থাকবে, একজন গার্ড কমান্ডার থাকবে, 2 ঘন্টা পর পর ডিউটি চেঞ্জ হবে, 5 রাউন্ড গুলি লোড থাকবে, প্রতিদিন অস্ত্র পরিষ্কার করতে হবে। কত সুন্দর, বাই সিরিয়াল। এই 237 পিআরবি। আমি যে এই পিআরবি পড়াচ্ছি এটা কি বোঝা যাচ্ছে? সবাই একটু কমেন্ট করেন তো। আমি যা পড়াচ্ছি বোঝা যাচ্ছে, মানে ভালো লাগতেছে না কি? আমি বুঝতে পারছি না কিছু। এখন এই হচ্ছে বড় অস্ত্রের কথা, চায়না রাইফেল, শটগান 237। কিন্তু রিভলভার বা পিস্তলের কথা হচ্ছে পিআরবি 238। 238 বলছে থানায় ইস্যুকৃত রিভলভার, অর্থাৎ এসপি স্যার, জেলার এসপি স্যার তিনি বিবেচনা করবেন, বিবেচনা করে প্রয়োজনীয় সংখ্যক ইস্যু করবেন। তাহলে 238 বলছে এসপি স্যার প্রয়োজনীয় সংখ্যক ইস্যু করবে। অন্তত একজন এসআই র্যাঙ্কের লোক, রিভলভার চালনায় অভিজ্ঞ অন্তত একজন এসআই থানায় থাকতে হবে। তাহলে চায়না রাইফেল, শটগান এগুলা সম্পর্কে প্রশিক্ষণপ্রাপ্ত অন্তত 3 জন থানায় থাকতে হবে, আর অন্তত একজন এসআই বা সাব ইন্সপেক্টর রিভলভার চালনায় অভিজ্ঞ এমন অন্তত একজন সাব ইন্সপেক্টর থানায় থাকতে হবে। এখন আর একটা কথা বলা হয়েছে, এই যে রিভলভার থানায় ইস্যু করা হয়েছে, এটার যত্ন, পরিষ্কার বা হেফাজত, রক্ষণাবেক্ষণের জন্য সেই অফিসার ইনচার্জ বা ওসি স্যারের দায়ী থাকবে। সমস্ত কিছুর জন্য ওসি স্যারের উপরেই বর্তাবে। যদিও আপনি ডিউটিতে যাবেন এসআই বা কনস্টেবল, আপনি যদি অস্ত্র হারান আপনার বিরুদ্ধে মামলা হবে এবং ওসি স্যারকেও কিন্তু চার্জ করা হয়। অথবা মনে করেন থানার মধ্য থেকে, কারণ আপনি ডিউটিতে গেছেন, সেখানে যদি অস্ত্রের কিছু হয় বা হারায় সেটাতে সম্পূর্ণ দায়ভার আপনার। কিন্তু থানার মালখানা থেকে যদি অস্ত্র উধাও হয়ে যায় তখন কি হবে? তখন নিশ্চয়ই ওসি স্যারের উপরে এটা বর্তাবে।
তো হোক চায়না রাইফেল, হোক শর্টগান, হোক এসএমজি, এলএমজি, হোক রিভলভার বা পিস্তল, সব কিছুর জন্য হেফাজতের দায়িত্ব থাকবে ওসি স্যারের উপর। এখন পিআরবি 239 মালখানার যে তালা চাবি, মালখানার যে চাবি, এই চাবিটা থাকবে কার কাছে? জেলার পুলিশ লাইনের অস্ত্র রাখলেন অস্ত্রাগারে, থানার অস্ত্র রাখলেন মালখানায়। আপনারা কি জানেন পুলিশ লাইনের অস্ত্রাগারের চাবি কার কাছে থাকে? প্রত্যেকে কমেন্ট করেন তো দেখি। তো এতদিন চাকরি করে আপনি কি শিখলেন? আপনি কোনটা শিখলেন দেখি। আমি জানি আপনারা কেউ পারবেন না। প্রত্যেকটা পুলিশ লাইনের অস্ত্রাগার যখন রাত্রেবেলা সিলগালা করা হয়, এরপর এই চাবি কার কাছে থাকে? আমাদের ব্রিলিয়ান্ট সুব্রত দাদা তিনি বলছে আরআই স্যারের কাছে। আপনারা যারা না জানেন জেনে রাখেন, পুলিশ লাইন্সের অস্ত্রাগারের যখন সিলগালা করা হয়, এরপর এই চাবিটা আরআই স্যারের কাছে থাকে। তেমনি থানায় মালখানায় যখন মালখানার চাবিটা কিন্তু ওসি স্যারের কাছে থাকবে। 239 পিআরবি মালখানার চাবি থাকবে ওসি স্যারের কাছে, কিন্তু হাজতখানার চাবি থাকবে সেন্টি যে থাকবে তার কাছে, বা প্রহরী যে থাকবে তার কাছে। তাহলে মালখানার চাবি থাকবে ওসি স্যার বড় নাকি প্রহরী বড়? ওসি স্যার বড়, বোঝার চেষ্টা করেন। ওসি স্যার বড়, মালখানাও বড়, যেহেতু গুরুত্বপূর্ণ অস্ত্র গোলাবারুদ থাকে। ওসি স্যার বড়, তাই মালখানাও বড়, তাই মালখানা ইকুয়াল টু ওসি স্যার। হাজতখানা ছোট, কম দামি জিনিসপত্র থাকে, তাই হাজতখানা ইকুয়াল টু প্রহরী। ওসি স্যারের চেয়ে ছোট র্যাঙ্ক প্রহরীর, তাই প্রহরীর কাছে থাকবে হাজতের চাবি। বোঝেন না কেন? আর মালখানা যেহেতু বড় গুরুত্বপূর্ণ জিনিস থাকে, তাই প্রহরীর চেয়ে ওসি স্যার উপরের র্যাঙ্কের, তাই গুরুত্বপূর্ণ সেই মালখানার চাবি থাকবে ওসি স্যারের কাছে। এখানে আপনারা যখন পিআরবির এমসিকিউ পড়বেন, তখন এই এমসিকিউটা কিন্তু বারবার সামনে আসবে যে মালখানার চাবি কার কাছে থাকে, হাজতের চাবি কার কাছে থাকে। এটা কিন্তু আমাদের এই 2025 সালে এমসিকিউ আসছিল। একটু ঘুরাইয়া দেয়, আপনাকে শোয়াই ফেলানোর জন্য দিতে পারে। মালখানার চাবি ওসি স্যারের কাছে, হাজতের চাবি প্রহরীর কাছে। তাহলে এখন থানায় ওসি স্যার নাই, ওসি তদন্ত নাই, সাব ইন্সপেক্টররা নাই, এএসআইরা নাই, কেউ নাই, সবাই বাইরে। এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, তখন কনস্টেবলদের মধ্যে যে সিনিয়র আছে, উনি কিন্তু তখন মালখানার চাবি কি ওনার কাছে থাকবে। কনস্টেবলের কাছেও কিন্তু মালখানার চাবি থাকবে। কোন সময়? কনস্টেবল পদের উপরের কেউ, মানে সবাই যদি থানা থেকে অনুপস্থিত থাকে, যদি এরকম ঘটনা ঘটে না, বিশেষ পরিস্থিতি তৈরি হলে
তখন তার কাছে, এই কনস্টেবলের কাছে মালখানার চাবি থাকবে এবং তখন কিন্তু সে থানার ওসি বলে গণ্য হবে। কনস্টেবলও কিন্তু থানার ওসি বলে গণ্য হয় যখন তার কাছে মালখানার চাবি থাকে। আর তার কাছে কখন মালখানার চাবি থাকবে? যখন এই কনস্টেবল পদের উপরের কেউ থানায় না থাকে। আদৌ এরকম এখন আর ঘটা সম্ভব না। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট, মালখানার চাবি থাকবে ওসি স্যারের কাছে, হাজতখানার চাবি থাকবে প্রহরীর কাছে। বারবার বলতেছি, এটা খুব মনোযোগ দিয়ে আজকে মাথায় গেঁথে রাখেন। আর 240 আজকের ক্লাসের লাস্ট পিআরবি, মালখানায় জমাকৃত অস্ত্রশস্ত্রের হেফাজত। এই মালখানায় যত অস্ত্রশস্ত্র থাকবে সকল কিছু হেফাজতের জন্য দায়ী থাকবে থানার অফিসার ইনচার্জ। থানার অফিসারের এই মালখানায় জমাকৃত সকল অস্ত্রশস্ত্রের হেফাজতের জন্য দায়ী থাকবেন। হেফাজতের জন্য দায়ী থাকবেন। আগামী ক্লাসটা কেউ মিস দিবেন না। আগামী ক্লাস সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। এই যে এফআইআর কিভাবে লিপিবদ্ধ করতে হয়, মামলা রেকর্ড কিভাবে করে, পিআরবি 243 থেকে শুরু আগামী ক্লাসে পড়ানো হবে। তো আমরা একটু রিভিশন দিচ্ছি। 216 গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, স্টিমার ঘাটে এএসআই বা কনস্টেবল নিয়োগ করতে হবে, অর্থাৎ ডিউটি দিতে হবে 216-তে। আর 217-তে তাদের দায়িত্ব কর্তব্য, অর্থাৎ তারা কি ধরনের ডিউটি পালন করবে, কি ধরনের কাজ তারা করবে। 216-17 220-এ ছিল সিভিলে থাকলে আপনি বা সাদা পোশাকে থাকলে আপনি আইডি কার্ড ব্যবহার করতে হবে। 220 224 কোনো বিপজ্জনক পাগল, নর্মাল না, বিপজ্জনক পাগল পাইলে আপনার জেলার সদর থানায় প্রেরণ করতে হবে, সাথে একটা প্রতিবেদন দিতে হবে। 225 থানা এলাকায় ইন্সপেক্টর যারা আছে তারা কত মাসে একবার অস্ত্র গোলাবারুদের দোকান পরিদর্শন করবেন? প্রত্যেকে অ্যান্সার করেন। কয় মাসে একবার, কয় মাস পর পর তারা এই দোকান পরিদর্শন করবেন? দেখি কি পারেন, তাহলে বুঝবো আপনি ক্লাসে মনোযোগী ছিলেন। পিআরবি 225 থানার ইন্সপেক্টররা কত মাস পর পর বা কত মাসের মধ্যে একবার তার থানা এলাকায় অস্ত্র গোলাবারুদের দোকান পরিদর্শন করবেন। 226 এসআই পদমর্যাদার নিচে নয়, অর্থাৎ এসআই থেকে আপওয়ার্ড তারা বিস্ফোরকের গুদাম পরিদর্শন করতে পারবে, তল্লাশি করতে পারবে। কোনো অনিয়ম দেখা গেলে সেটাকে আটক করে ডিসি স্যারকে জানাতে হবে। দেখেন আমি এক লাইনে বলে ফেললাম, কত বড় একটা পিআরবি। সাব ইন্সপেক্টর বা তার উপরের কোনো অফিসার তার থানা এলাকায় কোনো বিস্ফোরকের গুদাম প্রথমে পরিদর্শন করতে পারবে, দরকার হলে তল্লাশি করতে পারবে। অস্বাভাবিক বা বিধিবিধান লঙ্ঘন দেখলে সেটা আটক বা জব্দ করে জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে অবগত করতে হবে। 226 228 গুপ্তধনের ভাণ্ডার যদি পান আপনি আত্মসাৎ করার চেষ্টা করবেন, আমি জানি, কিন্তু আইনে বলছে আপনি আত্মসাৎ না করে জেলার এসপি স্যারের মাধ্যমে জেলা কালেক্টর স্যারকে প্রতিবেদন পাঠাতে হবে। 228 237-38 ইম্পর্টেন্ট। থানার অস্ত্রপতি 20 রাউন্ড, ফাঁড়ির অস্ত্রপতি 10 রাউন্ড। এই অস্ত্রগুলি হেফাজত
কি করতে হবে, সম্পত্তি যে থানায় যে সরকারি সম্পত্তির তালিকাতে লিখতে হবে থানার ওসি স্যার হেফাজতের জন্য দায়ী থাকবে। 3 জন মাস্কেটারি কোর্স সম্পন্ন লোক থাকতে হবে, একই সাথে সবাই অনুপস্থিত থাকতে হবে না। অস্ত্র কাঠের তাকে রাখতে হবে, ভালো করে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। একজন সেন্ট্রি ডিউটি থাকবে, গার্ড কমান্ডার থাকবে, 5 রাউন্ডগুলির লোড থাকবে। 2 ঘন্টা পর পর ডিউটি চেঞ্জ হবে। ওসি স্যার প্রতিদিন 2 বেলা রোল কল নেবেন এবং রোল কল নেওয়ার পরে তাদের ডিউটি শোনাই দেবেন। প্রতিদিন সকালে অস্ত্রগুলি পরিষ্কার করতে হবে। আর 238 রিভলভার দিলে, প্রয়োজনীয় সংখ্যক রিভলভার দিবে। অন্তত একজন এসআই পদমর্যাদার লোক রিভলভার বা পিস্তল চালনায় অভিজ্ঞ থাকতে হবে এবং এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর 239 মালখানার চাবি কার কাছে থাকবে, সবাই কমেন্ট করেন। হাজতখানার চাবি থাকবে প্রহরীর কাছে, তবে বিশেষ পরিস্থিতিতে কনস্টেবলের পদে উপরে কেউ যদি থানায় না থাকে তখন মালখানার চাবি কনস্টেবলের কাছে থাকবে। 240 থানায় জমাকৃত সকল অস্ত্র, গোলাবারুদ, অস্ত্রশস্ত্রের হেফাজতের জন্য থানার অফিসার ইনচার্জ স্যার দায়ী থাকবেন। মালখানার চাবি কার কাছে থাকবে, মালখানার চাবি থাকবে অফিসার ইনচার্জের নিকট, আর হাজতখানার চাবি থাকবে প্রহরীর নিকট। মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আপনি পাবেন, ধরে নেন। এমএসটি রিপা আক্তার পারে না। সুব্রত দাদা আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু সবসময় বলি না কমেন্ট করতে, এই গুরুত্বপূর্ণ জায়গাটা শুধু কমেন্ট করতে বলি। কমেন্ট করলে কি হয় জানেন, কমেন্ট করলে হয় কি, আমি কয়েকটা বই পড়ছি, দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসাস মাইন্ড, দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসাস মাইন্ড একটা বই পড়েছি, আর একটা পড়েছি নিউরো দর্শন। এই বইগুলো এত এফেক্টিভ, হাই কোয়ালিটি, এগুলো পড়লে বোঝা যায়। আপনি যখন একটা জিনিস লেখেন, কারো কথা যখন শোনেন, আপনার মনে থাকে ভালো, এবং আপনি এই যে আমি কমেন্ট করার পর যদি আপনার লেখেন, তাহলে এখানে একটা ভিজুয়ালাইজেশন তৈরি হয়, একটা ভিডিওমূলক ইমেজ তৈরি হয় এবং এটার ব্রেনের নিউরো ট্রান্সমিটারে অটোমেটিক সেভ হয়ে যায়। এটা আপনার খুব ভালো মনে থাকবে। কিন্তু আপনি যদি মুখস্থ করেন যে মালখানার চাবি ওসি স্যারের কাছে হাজতের, শুধু এইটা না, যে কোনো কিছু যখন কমেন্ট করতে বলি ওইটা যদি আপনি সাথে সাথে লেখেন, তাহলে একটা ভিডিও ক্লিপের মতো তৈরি হয়ে ব্রেনের নিউরো ট্রান্সমিটারে একদম সেভ হয়ে যায়। আপনি যখনই এই প্রশ্নটা পরবর্তীতে কেউ করবে, তখন ব্রেন থেকে সিগন্যাল দিবে আপনাকে, অর্থাৎ ব্রেনের ওই নিউরো ট্রান্সমিটার থেকে ওই ভিডিও ক্লিপ আপনাকে দেখাই দেবে যে তুমি লিখছিলা মালখানার চাবি ওসি স্যারের কাছে থাকে। তো এইটা হচ্ছে পাওয়ার অফ আওয়ার সাবকনসিয়াস মাইন্ড। তো প্রত্যেকে যতটুকু কমেন্ট করতে পারলে কমেন্ট করবেন, এভাবে পড়বেন। সবচেয়ে ভালো হয় পড়ার সময় ছোট একটা রাফ খাতা রাখতে হবে, নোট করতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছোট ছোট নোট করতে হবে, তাহলে ইউ ক্যান রিমেম্বার ইজিলি হোয়েন ইটস নিড। সো থ্যাংক ইউ সো মাচ। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল। প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো আগামী ক্লাসে, লাইভ ক্লাসে থাকার জন্য। আগামীকাল একটা গুরুত্বপূর্ণ ক্লাস নেওয়া হবে, প্রত্যেকে থাকবেন।